হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। তো আমরা আজকে দেখব নটরডেম কলেজ 2013 14 এর এমসিকিউ কোশ্চেন। হ্যাঁ, তো আমরা কিন্তু 2017, 18, 18, 19 সালের কোশ্চেন সলভ অলরেডি দিছি। যারা দেখো নাই তারা অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবা। তোমরা সবাই জানো যে আজকে পরীক্ষা নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে তোমার পরীক্ষাটা পিছানো হয়েছে। তো তোমাদের একটা ডেমো টেস্ট নেওয়া হবে আগামীকাল, তারপর তোমাদের ডেটটা জানানো হবে আর কি। হ্যাঁ, তো যারা হলিক্রসের পরীক্ষা দিবা তাদের পরীক্ষার প্যাটার্নও কিন্তু এরকমই হবে। সবাই জানো যে 50 মার্কের পরীক্ষা হবে, 30 মিনিটের পরীক্ষা। শর্ট কোশ্চেন থাকবে, ছোট ছোট কোশ্চেন থাকবে, বেশি বড় কোশ্চেন থাকবে না আর কি। তো তোমার আসলে বেসিকটা জাজ করা হবে। হ্যাঁ, তো আমরা এরকম কিছু কোশ্চেন আসলে সলভ করব। যেমন ধরো 2013-14 সালের কোশ্চেনের ভিতরে আমি আর একটু ডিসকাস করব যে সাধারণ জ্ঞান আর তোমার বাংলা ইংলিশ নিয়ে। তো বাংলার ভিতরে বাংলা গ্রামারটা একটু ভালো করে দেখবা। হ্যাঁ, গ্রামার বলতে যেমন ধরো কারক, সমাস, সন্ধি, হ্যাঁ, এগুলো বেশি বেশি করে দেখবা। তারপর সাধারণ জ্ঞান যদি বলো যে শর্টে কিভাবে সাধারণ জ্ঞানটা একটু কমপ্লিট করা যায়, তো সেটা যে সাধারণ জ্ঞান কখনো পুরানো ডাটা পড়বা না। পুরানো ডাটা পড়বা না বলতে কি, ধরো বাংলাদেশের জিডিপি কত। তো বাংলাদেশের জিডিপি কিন্তু এই যে যে বাজেট হয়েছে, বাজেটে তোমার যে অর্থনৈতিক সমীক্ষা দেওয়া হয়, বের করা হয়, তো সেই বের করলে সেখানে কিন্তু প্রত্যেক বছর একটা আপডেট করা হয়। হ্যাঁ, কিংবা বাংলাদেশের এই বছরের বাজেটটা কত, এই বছরের শিক্ষা খাতে কত পার্সেন্ট। হ্যাঁ, তো যেটা করতে পারো তুমি সেটা যে বিসিএস কিংবা ভার্সিটি গুলোতে যে কোশ্চেন গুলো আসছে সাধারণ জ্ঞানে, সেগুলো একটু জাস্ট ফলো করতে পারো। মানে সাধারণ জ্ঞানে তো আসলে শেষ নাই, এটা একটা হিউজ একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তো সাধারণ জ্ঞানে তো বেশি কোশ্চেন আসে না, বেশি কোশ্চেন আসে না, হয়তো 4টা 5টা আসতে পারে, তারও কমও আসতে পারে। হ্যাঁ, বাংলা বাংলা কথা তো বললামই। আর বাংলা কি যে যদি সাহিত্য পার্টেতে কোশ্চেন আসে, তাহলে তোমার বইয়ের যে গদ্য পদ্য গুলা পড়ছো, সেই গদ্য পদ্য গুলা যে রাইটার গুলা লিখছে, সেই রাইটারের তাদের ভিতর থেকে কিছু থাকে না, যেমন তোমার রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই যে যারা একটু প্রথম দিকে উপরের দিকে যারা আর কি। হ্যাঁ, তো তাদের গুলো একটু দেখবা, তাদের সাহিত্য কর্মগুলো একটু দেখবা, দেখে যাবা। আর ইংলিশের ক্ষেত্রে তোমরা পারবা, ইংলিশ নিয়ে ইংলিশ কঠিন কিছুই আসবে না, ইংলিশ সহজে আসবে। আমি আজকে 2-3টা একটু দেখবো, তোমরা তখন দেখতে পারবা যে ইংলিশ আসলে টাফ না। আচ্ছা, এই যে যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা বেসিক্যালি এখানে 24টার মতো কোশ্চেন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা কোনো কথা বলে নিই, সেটা কি যে এই যে যে কোশ্চেনগুলো এখানে যারা কালেক্ট করছে, তারা কিন্তু তোমার ওই স্টুডেন্ট গুলার থেকে শুনে 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 কিন্তু কালেক্ট করছে। সেটা হলিক্রসের কোশ্চেন হোক কিংবা নটরডেমের কোশ্চেন হোক, কেউ কিন্তু বাইরে কোশ্চেন পাবলিশ করে না কোনো কলেজ। হ্যাঁ, তো তারা কি করে, তারা স্টুডেন্টরা যখন পরীক্ষায় পার্টিসিপেট করতেছে, তো এই পার্টিসিপেন্টদের কাছ থেকে ডাটা নিয়ে নিয়ে তারা একটা বিল্ড করার ট্রাই করে, না এরকম একটা কোশ্চেন আসছিল বোধ হয়। হ্যাঁ, তো যাদের যারা ক্লেম করে যে আমি কোশ্চেন কই পাইলাম, তো আমি আসলে কোশ্চেনটা পাইছি তাদের মাধ্যমেই আর কি। ঠিক আছে, তাদের যারা পরীক্ষা দিয়েছে আগে, তাদের যে এফোর্ট, সেই এফোর্ট গুলা দিয়ে যারা কালেক্ট করছে, সেই কালেক্টে যেটা বই বানাইছে, সেই বই থেকে কোশ্চেনটা আমি পাইছি, আমাকে একজন দিছে বেসিক্যালি। যাই হোক, আমি একটু এক্সপ্লেন করে নিলাম, এটা আমার করা উচিত ছিল। ওকে, তো কথা না বাড়ায় আমরা আসলে কোশ্চেন সলভ শুরু করি। দেখো, ফার্স্টে ঘনত্বের মাত্রা কোনটি। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন তোমার কি বলো, ঘনত্বের মাত্রা কোনটি, ঘনত্বের মাত্রা। আচ্ছা, আমরা এরকম কিন্তু তাহলে বুঝতেই পারতেছো যে মাত্রা আর একক, হ্যাঁ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকবার একটা থাকবে মাস্ট। তাহলে ঘনত্ব মানে কি, ঘনত্ব মানে একক আয়তনের ভর, তাই না? তার মানে তোমার ভর বাই আয়তন। ভরের মাত্রা কি বলো, ভরের মাত্রা এম, আয়তনের মাত্রা কি বলো, এল কিউব। তাহলে আমাদের যে ঘনত্বের যে মাত্রা হবে সেটা কি হবে বলো, এম এল টু দি পাওয়ার -3, একটা থার্ড ব্র্যাকেট থাকবে। ওকে ওকে, তো আমরা তাহলে সামনে চলে যাই। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনটা কি ছিল দেখো, একটা ম্যাথের কোশ্চেন। এখানে ম্যাথ ফিজিক্স সব একসাথে দেওয়া, যাতে সবাই কনফিউজ হয়ে যাইতে পারে যে এটা ফিজিক্সের কোশ্চেন না ম্যাথের কোশ্চেন। যাই হোক, তো দেখো কোশ্চেনটা ছিল এমন যে ax প্লাস by ইকুয়াল টু a স্কয়ার, a স্কয়ার। ঠিক আছে, তারপর আছে bx মাইনাস ay ইকুয়াল টু ab, bx মাইনাস ay ইকুয়াল টু ab। হ্যাঁ,
তো এখন হচ্ছে তোমার সলিউশন করতে হবে। এখন এই কোশ্চেন সলভ করতে যে তুমি যদি একটা থেকে ভ্যালু নিয়ে আরেকটায় বসাও, তাহলে তোমার করতে করতে মোটামুটি সারাদিন পার হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো দেখো এখানে খুব সহজভাবে বোঝা যায় যে এই আমি যদি x এর সাথে x এর মান যদি a হয়, তাহলে a ইনটু a গুণ করলে কত আসে, a স্কয়ার আসে, তাহলে কিন্তু y কিন্তু কোনো কাজে লাগতেছে না। আবার এইখানে যদি আমরা খেয়াল করি যে x এর সাথে যদি x এর মান যদি a হয়, আচ্ছা তোমার তো অপশন থাকবে না, তো x এর মান যদি a হয় তাহলে a ইনটু b গুণ করলে কত আসতেছে, a b আসতেছে, y কিন্তু লাগতেছে না, তার মানে কি y এর মান শূন্য। হ্যাঁ, তাহলে আমাদের যে সমাধান যেটা হবে, সমাধানটা কি হবে বলো, xy ইকুয়াল টু হচ্ছে তোমার কি বলো, a, 0, মানে x এর মান হচ্ছে a আর y এর মান হচ্ছে কি বলো, y এর মান হচ্ছে শূন্য। তাহলে তোমার যদি এমসিকিউ আসে, সেই এমসিকিউ তে তুমি হচ্ছে অপশনগুলো চেক করে করে দেখবা, এটা হচ্ছে তোমার জন্য বেটার। হ্যাঁ, কিংবা এরকম কোশ্চেন আসলে তো তোমার ডিরেক্ট একবারে মাথায় চলে আসবে যে x এর মান কত হবে আর y এর মান কত হবে। দেখো তাহলে 3 নাম্বার কোশ্চেনটা কি ছিল, 3 নাম্বার কোশ্চেন ছিল হচ্ছে তোমার a প্রপোর্শনাল টু b হলে, a proportional to b, a equal to 20, b equal to 5 হলে সমানুপাতিক ধ্রুবকের মান কত, সমানুপাতিক ধ্রুবক ইকুয়াল টু কত, এটা হচ্ছে কোশ্চেন। দেখো a is proportional to b বলতেছে, a is proportional to b, এটার মানে আমরা কি বলতে পারি যে তোমার a equal to এটা কনস্ট্যান্ট ইনটু হচ্ছে b, এটা তো সবাই জানো। তাহলে k equal to কত, কনস্ট্যান্টের মানটাই বের করতে বলছে, এটা কি তোমার খাতায় লেখার প্রয়োজন আছে? a is proportional to, দেখো মাথা চিন্তা করতেছে আমি, a is proportional to b, তাহলে a equal to হচ্ছে kb, তাহলে k equal to হচ্ছে তোমার a by b। হ্যাঁ, তো a দেওয়া আছে 20, b দেওয়া আছে হচ্ছে 5, তাহলে k equal to কত হবে, 20 by 5, তাহলে k equal to কত হবে বলো, 4, কত হবে বলো, k equal to 4। ঠিক আছে, ওকে। তো তারপর নেক্সট যে কোশ্চেনটা ছিল, নেক্সট কোশ্চেনটা হচ্ছে ফিজিক্সের কোশ্চেন, আবার একটা ফিজিক্স একটা কেমিস্ট্রি এমনি করে ঘুরাইতেছে। তো তোমার 45 হার্জ, 45,000 হার্জ, 45,000 হার্জ কোন কোন প্রাণীর, কোন প্রাণীর শব্দ উত্তর তরঙ্গ, মানে শব্দ উত্তর তরঙ্গের সীমা, কোন প্রাণীর শব্দ উত্তর তরঙ্গের সীমা, মানে ওই যে তোমার থাকে না একটা হচ্ছে তোমার এক্সট্রিম পয়েন্ট থাকে না, ধরো যে মানুষের যে শ্রাব্যতার পাল্লা সেটা কত, 20 হার্জ আর হচ্ছে 20,000 হার্জ। তাহলে এরকম কিন্তু তোমাদের বইয়ে অন্য যেগুলো আছে, কুকুর, বিড়াল, বাদুর, হ্যাঁ, এগুলো একটু দেখে যাও যে তাদের যে শ্রাব্যতার যে সীমা, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে কিন্তু। হ্যাঁ, আর একবার খেয়াল করে শোনো যে কুকুর, বিড়াল, বাদুর, মানুষ, হ্যাঁ, এই যে এরকম তোমাদের বইয়ে যেগুলো আছে, বইয়ের বাইরে না, বইয়ে যেগুলো আছে, তাহলে এটা কিন্তু তোমাদের বই আছে। 45,000 হার্জ এটা কার, এটা হচ্ছে কুকুরের, হ্যাঁ, ডগ। ঠিক আছে, কুকুরের শব্দ উত্তর, একটা হচ্ছে শব্দের তর আছে মানে নিচের লিমিট, লোয়ার লিমিট, একটা হচ্ছে আপার লিমিট। ক্লিয়ার, ওকে। তো এগুলো একটু দেখবা বাসায় বই থেকে আর কি, হ্যাঁ, জাস্ট একটু দেখে যাবা। তারপর হচ্ছে 5, কোশ্চেন 5 এ ছিল হচ্ছে তোমার a ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে, b হচ্ছে আরেকটা সেট দেওয়া আছে 0। হ্যাঁ, এখন তোমার বলছে যে এদের অন্যয়টা কি, মানে যদি a টেন্ডস টু b হয়, মানে জিনিসটা হচ্ছে কি যে a হচ্ছে ডোমেন, b হচ্ছে রেঞ্জ, তাহলে তোমার যে অন্যয়টা যেটা হবে, কোশ্চেনটা হচ্ছে অন্যয়টা কত আর কি, অন্যয়টা কি হবে বলো, a 0, মানে ডোমেন যদি তোমার a হয় তাহলে রেঞ্জ হচ্ছে কত হবে বলো, রেঞ্জ হচ্ছে তোমার 0 হবে। ঠিক আছে, তো এটা এই যে হচ্ছে 5টা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনটা আসলে আমি লিখতে যাচ্ছি না, সেটা হচ্ছে প্রোটনের সংকেত কোনটি, 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন কি বলো, প্রোটনের সংকেত কোনটি, H+, এটা আমরা সবাই জানি, হ্যাঁ, H+, এটা আমরা সবাই জানি। ওকে, তো দেখো এখন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এখানে ম্যাক্সিমাম কোশ্চেন দেখে তোমার সহজ মনে হবে, কিন্তু একটা দুটো কোশ্চেন থাকবে যেটা করতে গেলে তোমার হয়তো একটু টাইম বেশি লাগবে, কিন্তু সেটা করতে গেলে তুমি অনেক সময় ভুল করে চলে আসতে পারো। হ্যাঁ, তো একটু কনসিয়াস থাকতে হবে যে যা সবগুলো হবে সে তো ধরে নিচ্ছ যে পেয়ে যাচ্ছ চান্স আর কি। হ্যাঁ, ওকে। তো দেখো এই যে এরকম, এরপরে একটা 7 নাম্বার কোশ্চেন ছিল হচ্ছে তোমার a by b প্লাস b by a ইকুয়াল টু 6 হলে a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু কত, এটা হচ্ছে কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা মাথায় তো করা যায় জিনিসটা না, ওই যে তোমরা x প্লাস 1 বাই x,
ইকুয়াল টু সামথিং হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করছো না, তো সেখানে x এর পরিবর্তে এখানে a/b দিছে, আর 1/x এর জায়গায় তাহলে x যদি a/b হয় তাহলে 1/x তো b/a হবে, তাই না? তাহলে এটা দেওয়া আছে, এটা দেওয়া থাকলে এটা কি হবে? কি করো ভাই, তুমি হচ্ছে এই x প্লাস 1/x এর হোল স্কয়ার মাইনাস 2x ইনটু 1/x এটা করো না, তাহলে x ইনটু 1/x তো কাটাকাটি চলে যায়। এখানেও কিন্তু সেম ঘটনা, খেয়াল করো যে আমরা যদি এই জিনিসটাকে কি লিখতে পারি যে a/b প্লাস b/a হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a/b ইনটু b/a, তো এই জিনিসটা কি তোমার খাতায় লেখার প্রয়োজন আছে? লেখার প্রয়োজন নাই, কিন্তু তুমি কিন্তু এটুকু জানো। তাহলে এটুকু করলে কত আসছে? 36 মাইনাস 2 মানে হচ্ছে অ্যান্সার কত হবে বলো? অ্যান্সার হবে হচ্ছে তোমার 34। কত হবে অ্যান্সার বলো? অ্যান্সার হবে হচ্ছে তোমার 34। এরপর হচ্ছে তোমার একটা সরল মুনাফার অঙ্ক ছিল। সরল মুনাফার অঙ্ক তোমরা সবাই পারো, সেটা হচ্ছে যে 500 টাকার x% হারে 4 বছরের মুনাফা তোমার 80 টাকা হলে x ইকুয়াল টু কত? তো সরল মুনাফা দেখো, এটাতে কিন্তু প্রত্যেকবারই কোশ্চেন আসছে, চক্রবৃদ্ধি হয় চক্রবৃদ্ধি মুনাফা, নাহলে সরল মুনাফা, হয় চক্রবৃদ্ধি মুনাফা নাহলে সরল মুনাফা। তো তাহলে দুইটা জিনিসের দুইটা ফর্মুলা দেখে যেতে কোনো সমস্যা নাই। একটার ক্ষেত্রে হচ্ছে আমরা যে ইন্টারেস্ট সরল মুনাফার ক্ষেত্রে সেটা জানি হচ্ছে I ইকুয়াল টু PNR কিংবা NPR যেটাই বলো। আর একটা হচ্ছে তোমার স্ববৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সেটা হচ্ছে কত? p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। তো এই যে বেসিক ফর্মুলাগুলো এগুলো একটু দেখে তো যাওয়াই লাগবে মাস্ট, কারণ এর প্রত্যেকবার কোশ্চেন আসতেছে, এবারও আসবে সামনে, হয়তো এই যে এবার যে কোশ্চেনটা হবে সেখানে হয়তো আসতে পারে। হ্যাঁ, আসবে বললে তো মনে হবে যে আমি কোশ্চেন আবার আউট করতেছি কিনা। না ভাই, এসব দিকে আমার কোনো ইচ্ছা নেই, আমার জাস্ট তোমাদের একটু হেল্প করার ইচ্ছা, এতটুকুই। আর তোমরা যদি চাও আমাদের যে সামনে যে কোর্সটা শুরু হচ্ছে ফিজিক্স ম্যাথে, সেখানে আমাদের সাথে জয়েন করতে পারো। জয়েন করার জন্য কিছুই করা লাগবে না, জাস্ট তুমি চাইলে আমাদের যে মোবাইল নাম্বারটা এই যে ভিডিও ডেসক্রিপশনে কিংবা ভিডিওতে দেওয়া থাকবে, তো সেখানে তুমি মেসেজ দিতে পারো তোমার ইনফরমেশন, ওই যে কি বলে একটা লিংক দিয়ে দেওয়া থাকবে, সেই লিংকে যে ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে সেগুলো তুমি মেসেজ করতে পারো ডিরেক্ট, কিংবা তুমি লিংকটা ফিল আপ করে দিতে পারো, কিংবা ডিরেক্ট কলও করতে পারো। তো কল করার একটা অসুবিধা হচ্ছে সবসময় নেটওয়ার্ক থাকে না, পাওয়া যায় না, যাই হোক, তো তোমাদের যেটা বেটার হয় সেটা করবো আর কি। ওকে, তো দেখো এখন নেক্সট কোশ্চেনটা কি ছিল? আচ্ছা, এই কোশ্চেনটা তো তোমরা পারবা আশা করি, এটা করার প্রয়োজন নাই। I ইকুয়াল টু হচ্ছে PNR, NPR কিংবা PNR যেটাই বলো, P এর মান দেওয়া আছে, N এর মান দেওয়া আছে 4 বছর, তারপর x পার্সেন্টেজে। তো তাহলে খেয়াল করো যে I ও দেওয়া আছে, I দেওয়া আছে হচ্ছে 80, তাহলে 80 ইকুয়াল টু কত আসছে? 80 ইকুয়াল টু আসছে হচ্ছে 500 ইনটু n মানে হচ্ছে তোমার 4, সরি, n মানে হচ্ছে 4 ইনটু হচ্ছে তোমার x বাই 100, x বাই কত বলো? x বাই 100। তো এই জিনিসটা তুমি কিন্তু দেখো মাথায় করতে পারো, এই যে আচ্ছা তুমি চিন্তা করো, দেখো যে 80 ইকুয়াল টু হচ্ছে 500 ইনটু 4 ইনটু x বাই 100। এখন আমি যদি 100 কে যদি 500 দিয়ে কাটাকাটি করি, 5 থাকে, 5 আর 4 গুণ করলে কত আসে? 20। আমি যদি 80 দিয়ে আবার 20 দিয়ে ভাগ করে দিই, কত থাকবে? 4। তাহলে আমার কত পার্সেন্ট ছিল বলো? 4% ইন্টারেস্ট ছিল। কত পার্সেন্ট ইন্টারেস্ট বলো? 4% ইন্টারেস্ট। ঠিক আছে, ওকে, ঠিক করছি? হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো দেখ এখন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, সামনের কোশ্চেনে চলে যাই। সামনের কোশ্চেনটা কি ছিল আমরা একটু দেখি। নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে তোমার যার জড়তা আছে তাকে কি বলে? পদার্থ, পদার্থে তো জড়তা আছে। হ্যাঁ, তো দেখ এটা লিখলাম না। তারপর হইতেছে তোমার 10 নাম্বার হইতেছে তোমার 8 পয়েন্ট না, 830 কে বৈজ্ঞানিক উপায়ে মানে সায়েন্টিফিক মেথডে প্রকাশ করতে বলছে। 830 কে সায়েন্টিফিক মেথড মানে হচ্ছে কি, যে তোমার ফার্স্টে হচ্ছে সামথিং পয়েন্ট সামথিং থাকবে ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার একটা পাওয়ার আকারে থাকবে। তো এই জিনিসটাকে ওইভাবে লিখলে কি লেখা যায় বলো তো? 8.3 ইনটু 10 স্কয়ার। তো এটা কি তোমার খাতায় করা লেখার কোনো প্রয়োজন নাই, এমনি পারবা। তারপর হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া কোন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়? ফটো তড়িৎ ক্রিয়া কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে। ওই যে কোয়ান্টা আকারে তোমার ফোটন গুলা কতগুলা প্যাকেজ আকারে যায় যে আর কি, ঠিক আছে, এটাই বলে হচ্ছে তোমার ফটো তড়িৎ ক্রিয়া। মানে ফটো তড়িৎ ক্রিয়ায় কি হয়, যে ফার্স্টে হচ্ছে একটা ফোটন যে মেটালের উপরে পড়ে, সেই মেটাল থেকে পরে ইলেকট্রনটা বের হয়, এটাই বেসিক্যালি ফটো তড়িৎ ক্রিয়া। তো এই ফটো তড়িৎ ক্রিয়াটা কোয়ান্টাম তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়। ওকে, তো
তো এটা আর লিখলাম না। তারপর হচ্ছে শব্দ প্রতিফলনের জন্য প্রতিফলকটি কিরূপ হতে হবে আর কি। খেয়াল করে শোনো, শব্দ প্রতিফলনের জন্য মানে এখানে একটা অবস্টাকেল আছে, এটা হচ্ছে তোমার 12 নম্বর কোশ্চেন মেবি। তো এই যে তলটা, এই তলটা যত বেশি মসৃণ হবে, যত বেশি মসৃণ হবে তত বেশি হচ্ছে তোমার রিফ্লেকশনটা তত বেশি হবে আর কি। হ্যাঁ, মানে জিনিসটা কি দেখো, যে এটা যদি মসৃণ না হয়ে যদি তোমার এরকম খাস কাটা হতো আর কি, তাহলে আসলে কি ঘটনা করতো। দেখো সাউন্ড তো আর একটা রশ্মির মতো, আলোক রশ্মির মতো যায় না, সে চতুর্দিক দিয়ে যায়। তো সে এইখানে যাইতো, এখানে যে আবার এখানে বাড়ি খাইতো, সেখানে কিছু অ্যাবজর্ব হইতো, মানে শোষণ করে নিত আর কি, তারপর আবার অন্য জায়গায় যাইতো। তো আগের মতো স্মুথ সারফেসের মতো রিফ্লেকশনটা হইতো না। তাহলে সবচেয়ে বেশি ভালো রিফ্লেকশন কোথায় হয় বলো? মসৃণ তলে। মসৃণ তলে হচ্ছে শব্দের সবচেয়ে বেশি রিফ্লেকশন হয়। হ্যাঁ, তো নেক্সট কোশ্চেনটা কি ছিল আমি একটু লিখি দেখো। 13 নাম্বার কোশ্চেন, 13 নাম্বার কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটা ছিল হচ্ছে কোন মৌলের, আচ্ছা এটা লেখার কিছু নাই, যে কোন মৌলের বহিস্থ কক্ষপথে 7টি ইলেকট্রন থাকলে মৌলটি সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারবে। ধরো 2 8 2 8 17। 17 কি ক্লোরিন না? 2 8 7। ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলো? ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে 7টা। তো এই ক্লোরিন তোমার কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে? আর একটা। অষ্টক নীতি আছে না, তোমরা অষ্টক নীতি পড়ছো, দেখো অষ্টক নীতি কে আবিষ্কার করছে সেটা দিয়েও কিন্তু কোশ্চেন আসছিল, এটাও মনে রাখবা। হ্যাঁ, তারপর দেখো, তারপর হচ্ছে 14 নাম্বার কোশ্চেন। 14 নাম্বার কোশ্চেনে যেটা ছিল সেটা হচ্ছে তোমার x মাইনাস 2 ইন্টু, এটা হচ্ছে একটা অসমতার অঙ্ক, x মাইনাস 3 গ্রেটার দেন 0 হলে কোন সত্যটা প্রযোজ্য। হ্যাঁ, খেয়াল করো তো একটু ভাই, যে এখানে x মাইনাস 2 আর x মাইনাস 3 বেসিক্যালি কি বলতো? x মাইনাস 2 আর x মাইনাস 3 কি জিনিস? x মাইনাস 2 কে তুমি যদি একটা সংখ্যা চিন্তা করো, x মাইনাস 2 কে তুমি যদি একটা সংখ্যা চিন্তা করো, তাহলে তোমার এই যে x মাইনাস 3 কেও যদি একটা সংখ্যা চিন্তা করো, তো দুইটা সংখ্যার গুণফল হচ্ছে তোমার 0 থেকে বড়, মানে ধনাত্মক আর কি। হ্যাঁ, তো যদি ধনাত্মক হয় তাহলে দেখো, তাহলে পজিটিভ হবে কখন? যখন দুইটাই পজিটিভ কিংবা দুইটাই নেগেটিভ, দুইটা নেগেটিভ সংখ্যা মানে দুইটা ঋণাত্মক সংখ্যা গুণ দিলে কি পাওয়া যায়? ধনাত্মক। আবার দুইটা ধনাত্মক সংখ্যা গুণ দিলে কি পাওয়া যায়? ধনাত্মক। তাহলে আমরা এখান থেকে দুই ভাবে বের করতে পারি। তাহলে x মাইনাস 2 গ্রেটার দেন 0 হলে অবশ্যই অবশ্যই কি হইতে হবে এই কন্ডিশন মিলানোর জন্য? x মাইনাস 3 গ্রেটার দেন 0 হইতে হবে, মানে দুইটাকেই পজিটিভ হইতে হবে একই সাথে, একই সাথে। অথবা অথবা আর কি হইতে পারে? আর হইতে পারে হচ্ছে হয় দুইটাই নেগেটিভ, নেগেটিভ আর কি। হ্যাঁ, যে x মাইনাস 3 লেস দেন 3। আচ্ছা একটু খেয়াল করো তো, যে এখান থেকে x এর মান বলা হচ্ছে, যে তোমাকে একটা হিন্টস দিয়ে দেওয়া হলো যে তোমার বয়স 12 বছর থেকে বেশি, আরেকজন বলছে তোমার বয়স 10 বছর থেকে বেশি। তাহলে তুমি কি বলবা? মানে দুইটা মিলাই আসলে কি বলবা? যে তোমার বয়স 12 বছর থেকে বেশি। কেন 12 বছর থেকে বেশি? কারণ 10 তো 12 থেকে কম। তো একজন হিন্টস দিচ্ছে যে তার বয়স 10 বছর থেকে বেশি, আরেকজন বলছে তার বয়স 12 বছর থেকে বেশি, তাহলে তুমি অবশ্যই ধরে নিবা তার বয়স 12 বছর থেকে বেশি। 10 বছর তো আর তোমার হিসাব করার প্রয়োজন নাই। তো এখন এখানে ঠিক ঘটনাটা এরকম, এখান থেকে তোমার ফাইনালে যেটা আসবে যে x গ্রেটার দেন হচ্ছে 3, একটা থেকে আসতেছে x গ্রেটার দেন 2, এখান থেকে আসতেছে x গ্রেটার দেন 3। তাহলে ফাইনালি আমি কি পাবো বলো? x গ্রেটার দেন 3। আরেকটা কি হইতে পারে বলো? একটাতে বলতেছে যে এখান থেকে আমরা পাবো x লেস দেন 2, আরেকটাতে আমরা পাবো x লেস দেন 3, মানে x 3 থেকে ছোট, আবার x 2 থেকেও ছোট। তাহলে কোনটা থেকে ছোট হবে আসলে? ছোটর ক্ষেত্রে সবচেয়ে বেশি ছোট যেটা আর কি, ঠিক আছে, x লেস দেন 2। হ্যাঁ, মানে একজন বলতেছে তোমার বয়স 12 বছর থেকে কম, আরেকজন বলছে তোমার বয়স 10 বছর থেকে কম। তাহলে তোমার বয়স আসলে তুমি কি ধরে নিবা? মানে তোমার মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে তুমি কি অনুমান করে নিবা? তোমার বয়স 10 বছর থেকে কম। ওকে, ফাইন, সুন্দর। তো দেখো এখন তাহলে আমরা সামনে যাই। আচ্ছা, এখানে যে হিউম্যান, ফেরেট, ডগ, ক্যাট, মাউস এগুলার ওই যে যে বলছিলাম, এটা একটু খেয়াল করে শুনো, যে শব্দ উত্তর শব্দের তরঙ্গের যে সীমা, সেই সীমাটা একটু পড়বো আর কি। হ্যাঁ, ওকে। তো দেখো এখন আমরা একটু ইংলিশ কোশ্চেন তোমাদের একটু কনফিডেন্স বাড়ানোর জন্য বলতে চাই। যেমন একটা ট্যাগ কোশ্চেন আসছে, ট্যাগ কোশ্চেন গুলো আসতে পারে যে হিজ ফাদার ইজ এ গ্রেট পারসন, হিজ ফাদার ইজ এ গ্রেট পারসন। হ্যাঁ, এটা his father is a great person.
কি হবে এটা ট্যাগ কোশ্চেনে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তুমি যদি করো তাহলে কি হবে বলো, ইজেন্ট হি হবে না? ঠিক আছে, মানে এই যে এখানে যেটা আছে যে অক্সিলারি ভার্বটা আছে তার রেসপেক্টে আমরা হবে আর কি, এটা হচ্ছে কোশ্চেন ছিল। তারপরে হচ্ছে তারপর যে কোশ্চেনটা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হ্যাঁ, চুজ দ্য কারেক্ট সেন্টেন্সে বলা হচ্ছে তোমার আই নিড এ ফিউ ফার্নিচার্স, আই ডোন্ট নিড মেনি ফার্নিচার্স, আই ডোন্ট নিড সাম ফার্নিচার্স, আই নিড সাম ফার্নিচার। তাহলে এটার অ্যান্সারটা তাহলে কোনটা হবে আর কি? ঠিক আছে, আই নিড এ ফিউ ফার্নিচার্স। হ্যাঁ, তো এইগুলো এই যে সেন্টেন্স কারেকশন, তারপর হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে ট্যাগ কোশ্চেন, এগুলো সহজ সহজ কোশ্চেন আসবে, এগুলো তুমি পারবে, এগুলো নিয়ে টেনশনের কিছু নাই। তারপর আছে হচ্ছে দেখো এখানে আবার টেন্সের ব্যাপার আছে। টেন্সের ক্ষেত্রে যে তুমি পাস্ট পার্টিসিপল টেন্স পড়ছো না, বিফোর আর আফটার। বিফোর এর আগে হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট, পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর আফটার এর পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, আফটার এর আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, মানে রাইট ফর্ম অফ ভার্বের কথা বলতেছি। তো এখন এখানে একটা কোশ্চেন আসছিল যে হি টোল্ড মি হিজ নেম আফটার হি হ্যাড লেফট। অপশনে হ্যাড লেফট ছিল, আরো 3টা অপশন ছিল, কিন্তু হ্যাড লেফট হবে আফটার হি হ্যাড লেফট। মানে আমি একটু লিখি, দেখো লিখলে বুঝতে পারবা যে she told me his name after he, তারপর হচ্ছে ড্যাশ ছিল আর কি, মানে এখানে কি হবে সেটা লিখতে হবে। তো এখানে দেখো এই যে আফটার আছে, তো আফটারের পরে হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল আর কি। ঠিক আছে, তো এখন পাস্ট পার্টিসিপল না, তো আফটারের আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। যদি এখানে বিফোর থাকতো তো বিফোরের আগে হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট, পরে হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট। এগুলো তোমরা জানো, এগুলো সহজ, এগুলো কঠিন কিছু না। তারপর তাহলে এখানে কি হবে বলো, হি হ্যাড লেফট হবে আর কি। ঠিক আছে, পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে জিনিসটা। তো এখন দেখো এরপর কি বলছে, এরপর বলছে হচ্ছে দ্য ম্যান ডায়েট ড্যাশ ওভার ইটিং। হ্যাঁ, দেখো কিছু কিছু এগুলোকে আসলে গ্রুপ ভার্ব বলা হয়। তো ডাই বাই আছে, ডাই ফর আছে, ডাই ফর নেশন, মানে যদি কোনো জাতির জন্য মানে কোনো কিছু আত্মোৎসর্গ করা হয় সেক্ষেত্রে ডাই ফর আমরা বসাই। তারপর ধরো যে তোমার ডাই বাই মানে হচ্ছে আকস্মিক যদি কেউ যদি মারা যায় আর কি। হ্যাঁ, তারপর ডাই ফ্রম মানে হচ্ছে কোনো কারণে যদি কেউ মারা যায়, কোনো কারণে। হ্যাঁ, তো এই যে এখানে যে কোশ্চেনটা যেটা বলতেছে যে দ্য ম্যান ডাইড ড্যাশ ওভার ইটিং। কি বলো, ওভার ইটিং। তো ওভার ইটিং তো অবশ্যই একটা রিজন বোঝাচ্ছে। তো রিজন যেহেতু বোঝাচ্ছে তাহলে এখন এখানে কি বসবে বলো, ফ্রম। কি বসবে বলো, ফ্রম। দেখো এগুলো তোমরা পারো, হ্যাঁ এগুলো তোমরা পারো, কিন্তু এগুলো দেখানোর পিছনে আসলে কারণটা কি? হ্যাঁ, কারণটা হচ্ছে যে তোমাদের একটা কনফিডেন্স গ্রো করা, না এগুলা ইজি আছে, পারবো, এগুলো না আলাদা করে প্রিপারেশনের কিছু নাই, কিন্তু সাধারণ জ্ঞানের 4-5টা অঙ্ক দেখার জন্য তুমি একটু যদি পারো যে বিসিএস এর তোমার আপডেট অ্যান্সার সহ তো একটা বুঝাইলামই যে বাংলাদেশের জিডিপি কত, এখন 2013 সালে জিডিপি কি ছিল তুমি কি সেটা মুখস্থ করবা, নাকি 2020 সালে কত জিডিপি হয়েছে সেটা মনে রাখবে, এখন 8 এর মতো আর কি। হ্যাঁ, তো ওকে, তো এখন এখানে বাংলার কোশ্চেন আমি দেখতে পাচ্ছি 2টা কোশ্চেন আছে এখানে। একটা হচ্ছে নিচের কোনটা বহুব্রীহি সমাস, হ্যাঁ, আর একটা হচ্ছে পাপে বিরত হও, একটা কারক, কোন কারকে কোন বিভক্তি আর কি। হ্যাঁ, পাপে বিরত হও মানে পাপ থেকে বিরত হও, তো হতে থেকে চাইলে আমরা কি বুঝতে পারি, এটা হচ্ছে অপাদান কারক, অপাদানের সপ্তমী আর কি। হ্যাঁ, তো এখন তারপর হচ্ছে কোনটি বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস কাকে বলে, যে সমাসে তোমার হচ্ছে 2টা পদের কোনোটাকে বোঝায় না, অন্য কোনো কাউকে বোঝায়, হ্যাঁ সেটাকে বহুব্রীহি সমাস বলে। তো এগুলা তোমরা একটু জাস্ট একটু দেখে যেও আর কি। হ্যাঁ, আমি ভাই অঙ্ক বিজ্ঞান পড়াই, অঙ্ক বিজ্ঞান নিয়ে থাকি, বাংলা টাংলা নিয়ে দরকার নাই। তো এগুলো সহজ জিনিস পারবো তোমরা, আশা করি আর কি। হ্যাঁ, তো নেক্সট ভিডিও দেখা পর্যন্ত সবাই ভালো থাকো। আমি আজকে এই ভিডিওটা আপলোড করতেছি, সামনে
সামনে বলতে খুব তাড়াতাড়ি, আজকে কালকের ভিতরে আরো 2-3টা আপলোড করে দিব। তোমরা একটু দেখে পরীক্ষা দিতে যেও, তাহলে আশা করি সবার পরীক্ষা ভালো হবে আর কি। হ্যাঁ, যারা আমাদের ভিডিও দেখতেছো, তো অন্যান্য যারা তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবা। আর আমাদের কোর্সে যারা এখনো রেজিস্ট্রেশন করো নাই, রেজিস্ট্রেশন করবা। হ্যাঁ, 1 তারিখ থেকে স্টার্ট হবে। তো তুমি তোমার ফ্রেন্ডদেরও বলবা রেজিস্ট্রেশন করতে। হ্যাঁ, তো নেক্সট ভিডিও দেখার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো। আল্লাহ হাফেজ।